ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য এবং আর্ট অ্যান্ড কালচারের কারকতা যে প্ল্যানেট মুখ্যত বহন করে থাকে সে হচ্ছে শুক্র, ভেনাস। সে তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং কন্যা রাশিতে আগামী 25 তারিখ পরবর্তী প্রায় 26.5 দিনের জন্য তার গোচর সংগঠন করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল আছে সে নিয়ে আমরা আলোচনা করব। আমি আজকে 18 এবং 19-এর জাংচারে রাত্রিবেলা এই ভিডিও করছি। সুতরাং আপনারা যত দিন যাবে অর্থাৎ যত দেখবেন যে শুক্র মোটামুটি রবি নক্ষত্রের কাছাকাছি চলে যাচ্ছে 23-24-এর পর থেকে, তত বিভিন্ন সারা পৃথিবীতে সোশিও পলিটিক্যাল তথা জিও পলিটিক্যাল, সোশিও ইকোনমিক বিভিন্ন খুব বিগ চেঞ্জেস উইল বি অবজার্ভড ও সিন। সেটা আপনারা চোখ কান খুলে রাখলে এখনকার প্ল্যানেটের মুভমেন্ট দ্বারা খুব সহজে বুঝতে পারবেন। যারা অ্যাস্ট্রোলজি লার্নার আছেন, ফোন করে অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যাল যে নলেজ আছে সেগুলো শিখতে চান, তাদের বলবো এগুলো শেখার আদর্শ সময়। কারণ আপনি সবসময় নিজের ছক দিয়ে শিখবেন, কারণ নিজের কাছে নিজে কখনো কোনো তথ্য লুক্কায়িত নয়। সুতরাং কোন দশা অন্তর্দশা, কোন গোচরে আপনার কি ফল হয়েছে তথা পারিপার্শ্বিক সময় যখন একটু হার্ড টাইম যাবে প্ল্যানেটে, সেটাও শেখার জন্য, লার্ন করার জন্য খুব আদর্শ সময় হিসাবে মনে করা হয় আর কি, পণ্ডিতদের দ্বারাও মনে করা হয়। এই কথা দুটো এই কারণে বললাম কারণ বহু মানুষ প্রশ্ন করে। আবার বলছে, অন্য একটা কথা, ফোন করে কেউ কনসালটেন্সি চাইবেন না। আর বহু মানুষ আছে যারা ফোন করেন, তাদের নিত্য নৈমিত্তিক সমস্যার কথা আমাকে বলেন, আলোচনা করেন, আমার সময় মধ্যে তারা ইন্ট্রোস্পেক্ট করেন বিভিন্নভাবে। কিন্তু মানে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, কখনো এই প্রশ্নটা করেন না যে আপনি এই সময় অ্যাভেলেবেল কিনা, কথা বলবেন পারবেন কিনা, আপনাকে কোনো পারিশ্রমিকও দিতে হবে কিনা এর জন্য। এরকম বহু মানুষ আছে বছরের পর বছর কথা বলেন কিন্তু তারা কখনোই তথ্যগুলো বলেন না। আমি পারিশ্রমিকের কথাটা খুব ডেলিবারেটলি বলেছি, তার কারণ কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করেন, তাদের পারিপার্শ্বিক বা সমাজ কোনো কিছু নিয়ে পারিবারিক সেটাও তাদের অনেকটাই লোক দেখানো, খুব একটা চিন্তা করেন। অ্যাকচুয়ালি আমি তাদের একটুখানি খুব সফটলি একটু আঘাত করলাম আর কি, যার যদিও জানি সেই আঘাত তাদের খুব একটা কার্যকরী হবে না, তবু এই কারণে বলার যে এটা মানুষের থেকে একটা প্রাথমিক কর্তব্য বলে পর্যবসিত হয়। সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর কথা বলার সময় অনন্ত কথা বলতে থাকবেন না। খুব গুরুত্বপূর্ণ সময় এখন, সময়টাকে কাজে লাগান জীবনে। হার্ড টাইমে অনেক কিছু শেখা যায়, যেটা কিন্তু কোজি এবং অনেক কমফোর্টেবল টাইমে সময় খুব দ্রুত বেরিয়ে যায়। এটা রিলেটিভ মোশনের জন্য হয়। আমাদের মনে হয় সময় তো আর দ্রুত বেরোয় না, আমরা খুব দ্রুত সময়টা কাটিয়ে দিতে পারি। সে সময় অনেক কিছু শেখার ক্ষেত্রে আত্মবাধাকারক হয়ে ওঠে, কারণ আমরা সেই সময়টাকে জ্ঞাতে অজ্ঞাতে নষ্ট করে ফেলি। এই সময়টা শেখার ক্ষেত্রে কাজে লাগাবেন। ভেরি ইম্পর্টেন্ট গোচর আলোচনা করতে শুরু করছি। প্রথমে আপনাদের একটু টাইমিংটা বলে দিই, তারপরে মানে বিশদ আলোচনায় যাব। 25/8/2024, 24 থেকে 25 হবে। সেই সময় রাত্রি 12টা 58 শুক্র তার সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণকে সাথে করে নিয়ে। এবং এখানে শুক্র অবস্থান করবে 18/9/2024 দুপুরবেলা 1:42 পর্যন্ত। তাহলে মোরলেস ওই 26.5 দিনের মতন শুক্র এখানে অবস্থান করছে। আপনারা জানেন কন্যা রাশিতে ডেবিলিটেটেড থাকে, নিচ থাকে আমরা শুক্রকে বলি, এবং শুধু নিচ নয়, এখানে কেতুযুক্ত হয়েও অবস্থান করবে, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু নক্ষত্রের ডিভিশনটা বলে দিই। 3টে নক্ষত্র আছে,
প্রথমটি রবীন নক্ষত্র, উত্তর ফাল্গুনির 3টে চরণ, তারপরে হস্তা নক্ষত্রের 4টে চরণ, সেটা থাকে 23°20' পর্যন্ত, কিন্তু এর ওপরও রবির ইনফ্লুয়েন্স থাকে পূর্ণ মাত্রায়। আমি আলোচনায় বলে দেবো, বা হস্তা নক্ষত্র দিয়ে আপনাদের আগেও বলেছি, যেটা একটা 5 স্টার কনস্টিলিয়েশন হয় এবং হাতের তালুর মতন হয়। তো আমাদের যত রকম কর্মকুশলতা, কর্মনিপুণতা আমরা যা কিছু করে থাকি, সেক্ষেত্রে একটি বৃহৎ ভূমিকা পালন করে আমাদের হস্ত, পাম, হস্তা নামটা এসছে হস্ত থেকে। তো এই 5 স্টার কনস্টিলিয়েশন যে শেপটা তৈরি করে সেটা একটা হাতের মতো এবং ভেরি লজিক্যাল। যার দেবতাও যার সাথে যুক্ত আছে সেও রবি। তার মানে কন্যা রাশির প্রথম 23°20' পর্যন্ত মূলত যে কন্ট্রোলার হিসাবে থাকে সে হচ্ছে সান। আর তারপরে মঙ্গলের চিত্রা নক্ষত্র থাকে এবং সেটিও কিন্তু যথেষ্ট ভ্যালিয়েন্ট নক্ষত্র লজিক্যাল পোর্শনে। অনেকবার বলেছি চিত্রা নক্ষত্রের মধ্যে তার আর্ট অ্যান্ড কালচার, তার মধ্যে বিভিন্ন রকম প্রাইমারি যে ক্রিয়েটিভিটি সেগুলোও তার মধ্যে থাকে, সেকেন্ডারি ক্রিয়েটিভিটিও থাকে। কিন্তু চিত্রা নক্ষত্র কিন্তু খুব শার্প হয়, সফট হয়, কিন্তু ইললজিক্যাল হয় না, ভাবের জগতে থাকে না। এবং তুলা রাশির প্রথম দুটো চরণও কিন্তু সেই জায়গাটা কতকাংশে বহন করে। সেই জন্য মঙ্গল যদি কখনো এই ঘরের প্রথম 4°র মধ্যে অবস্থান করে তুলা রাশি, মঙ্গলের সেখানে অবস্থান করা হেতু যে নেগেটিভ জায়গা তৈরি হয়, একমাত্র যদি মঙ্গল বকরি না থাকে, তো যেটা যেরকম ধরুন 84 সালের শেষের দিকে ছিল মঙ্গল বকরি, বা তার আবার 16 বছর পরে 2000 সাল নাগাদ সেখানে বকরি ছিল, সেই অবস্থান কাল হেতু অন্যান্য সময় ন্যাচারাল গোচরের সময় সে নেগেটিভ ফল কিন্তু খুব একটা প্রদান করবে না। এটা চিত্রা নক্ষত্রের কারণে। বাহ্যত কন্যা রাশি যেটা, যেখানে শুক্র অবস্থান করে, শুক্র কেন ডেবিলিটেটেড হয় সেটা প্রথম বোঝার চেষ্টা করুন। কন্যা হচ্ছে লজিক্যাল পার্ট। দেখবেন আপনারা কন্যা রাশির যে সিম্বল থাকে সেখানে একটি মেয়েকে দেখানো হয়, তার অনেক ঐতিহাসিক বলবো না, সেটার আমাদের পণ্ডিতদের দ্বারা ব্যাখ্যান আছে বিভিন্ন রকম। বা আপনি যদি মিশরীয় বা ব্যাবিলনীয় বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের একদম পটভূমিকার দিকে চলে যান, তাহলে সেখানেও তার ডিটেইলড ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন, যে কোন দেবতা, সেই দেবতার কন্যা হিসাবে তাকে ভূষিত করা হয়েছে। আমি এগুলোর বিষয়ের মধ্যে যাচ্ছি না, যে কর্মকাণ্ডগুলোর মাধ্যমে এই রাশিকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমি শুধু আপনাদের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখবেন একটা নদী যেটা অলমোস্ট স্থির, খুব একটা বেশি স্রোত নেই, একটা বাচ্চা মেয়ে জাস্ট কৈশোরে এসেছে, কৈশোর থেকে যৌবন, এরকম একটা জাংচারের মধ্যে যার বয়স দেখানো হয়েছে, এবং সে কিছু ফুল এবং কিছু যাকে বলা যায় আমাদের গাছপালা বা তার মধ্যে জীবন্ত বস্তু আছে, এরকম কিছু বস্তু নিয়ে সে একটা ছোট ডিঙি নৌকো পর্যন্ত চালাচ্ছে এবং খুব শান্তভাবে, স্থির এবং শান্ত। এটা স্থির রাশি হিসাবে দেখি। স্থির এবং শান্তর মধ্যে একটা অদ্ভুত প্রাথমিক এবং ব্যুৎপত্তিগত ভূমিকা থাকে। সেটা হচ্ছে কোনো মানুষ যদি অস্থির চিত্ত এবং অস্থিরমতি হয়, সে কখনো পজিটিভ এবং যেটাকে বলা যায় যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরাধ থাকে অধিকাংশ ক্ষেত্রে, কিছু স্পেসিফিক ইন্টেলিজেন্ট মানুষ ছাড়া। তো আমাদের যে কোনো স্থির বুদ্ধি, স্থির চিত্ত, শান্ত মাথায় কোনো ডিসিশন মেকিং এবিলিটির জন্য এই চিত্রটা দেখানো রয়েছে। এবং পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও একটা গঠনমূলক পরিবর্তন দেখানো যাচ্ছে। রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সেটা আশ্বিন মাসে, সে সময় আপনি কালচারালি দেখুন বা সোশ্যাল মডিফিকেশনগুলো দেখুন সারা পৃথিবীতে। আপনি যদি সাদার্ন হেমিসফিয়ারে চলে যান, অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
বা ধরুন ব্রাজিলের মাঝামাঝি অংশ থেকে দক্ষিণ গোলার্ধে, বা ধরুন কেনিয়া থেকে পুরো আফ্রিকা মহাদেশের দক্ষিণের অংশে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অংশ একটা আছে। তো সেখানে তখন শীতের সময় শুরু হয়, যদিও নিরক্ষরেখার লাস্ট অংশটা সেখানে শীত গরমের মানে থেকেও বেশি, সারা বছরই অলমোস্ট একই টেম্পারেচার, কিন্তু প্রথম দিকের বলা অংশ জায়গায় সেখানে শীত শেষ হয়ে আস্তে আস্তে গ্রীষ্মকাল শুরু হয়। আর আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে সেটা ঠিক উল্টো হয়, যে গ্রীষ্ম এবং বর্ষা চলে গিয়ে শীতকাল শুরু হয় এবং ইউরোপের প্রায় সম্পূর্ণ অংশ এবং আমাদের ভারতবর্ষেরও একটা পশ্চিম পার্ট থেকে একদম ভূমধ্যসাগর পর্যন্ত অংশে সেখানে বৃষ্টিপাত অল্প অল্প করে শুরু হয়, কারণ শীতে বৃষ্টি হয়। অর্থাৎ সেটা একটা ন্যাচারাল প্রোডাক্টিভিটিকে সূচনা করছে। বা আমাদের যে 12 মাস নিয়ে এক বছর আমরা আলোচনা করি, যেই আলোচনাটা আমি বহুবার বলেছি যে চৈত্র মাস থেকে শুরু হয় পরের ফাল্গুন মাস পর্যন্ত, অর্থাৎ রবি যখন মীন রাশি থেকে তার যাত্রা শুরু করে, তার পরের বছর সে যখন কুম্ভে আসে, এই যে সময় অতিক্রান্ত হয়, এই সময়ের মধ্যে এই সময়টা হচ্ছে রবি যেখান থেকে মীন রাশি থেকে শুরু করেছিল তার 180 ডিগ্রি দূরে। অর্থাৎ যখন ওই শোটা শুরু হয় তখন শীতকাল থেকে গ্রীষ্মের দিকে আসতে থাকে, বসন্তকাল দিয়ে যে জাংচারটা আমরা মেনটেন করি, আর এটা মেনটেন করব শরৎ এবং হেমন্ত দিয়ে। অর্থাৎ এই সময় ঠিক মীন রাশির সমসপ্তমে কন্যা, কন্যার সমসপ্তমে মীন। তো আমাদের দুটো ক্ষেত্রেই একটা খুব ব্যাপক সামাজিক তথা আবহাওয়াগত দিক থেকে একটা বড় পরিবর্তন হয়, যেটা প্রোডাকশনের সাথে যুক্ত। এই সময়ে যে সময়টা চেঞ্জ হবে সেটা আমাদের উত্তর গোলার্ধের একটা বৃহত্তর অংশে, যেগুলো শীতকালীন সবজি, ফল মূল যা তৈরি হয় প্রোডাকশন, একটা হিউজ প্রোডাকশন হবে। এটা যারা অন্তত সামান্য চাষবাস সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তারা মাঠে গেলেই দেখতে পাবেন যে এই সময় যে সবজিগুলো হয় সেই সবজিগুলো ওই এপ্রিল মে মাসে হয় না, বা ভাইসি ভার্সা। তো এই দুটোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আছে। মীন রাশিতে শুক্র গিয়ে তুঙ্গ হয়, আবার বুধ নীচ হয়ে যায়। তো সেটা যখন ওখানে গিয়ে সামনের বছর ও তুঙ্গ হবে এবং বকরি হবে, সেই সময় আলোচনাটা করব। এইখানে থাকার যে কার্যকরিতা সেটা হচ্ছে কন্যা আমাদের দ্বাদশ রাশির মধ্যে ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ কন্যার মোটামুটি 7-8 ডিগ্রি থেকে তুলা রাশির 15 ডিগ্রি পর্যন্ত এই যে জায়গাটা, এটা হচ্ছে রাশিচক্রের ফালক্রাম, অর্থাৎ মধ্যেখানের অংশ, এটা ব্যালেন্সিংয়ের অংশ। এবং দেখুন, আপনি যদি এর সমসপ্তমে চলে যান সেটাও ব্যালেন্সিংয়ের অংশ। অর্থাৎ মীন রাশির মাঝামাঝি থেকে মেষ রাশির প্রথম 7-8 ডিগ্রি পর্যন্ত ব্যালেন্সিংয়ের অংশ। তো যত পরিবর্তন আমাদের, সেই পরিবর্তনগুলো মানে আমি সমাজ আবহাওয়াগত সেই পরিবর্তন এই সময় সংগঠিত হয়। তো সেদিক থেকে এটার গুরুত্বপূর্ণ। এই সময় পরিবর্তনটাকে আমরা পজিটিভ বলি, কারণ এই সময় আমাদের যে প্রোডাকশান মেজার, আমরা কি জাতীয় খাবার খাই, মুখ্যত ভারতবর্ষে ভাত, রুটি, কিছু কিছু অংশে জোয়ার বাজরা, এগুলোই খাওয়া হয়। তার মেজার প্রোডাকশানটা এই সময় হয়। ধানও কেটে তোলা হয়, মেজার ধান যেটা, সেটাও ওই নবান্ন অনুষ্ঠান হয় তখন আমাদের আশ্বিন কার্তিক মাসে গিয়ে শেষের দিকে, বা কার্তিক অঘ্রাণের জাংচারে, বা কখনো অঘ্রাণে গিয়ে অ্যাকচুয়ালি নবান্ন হয়, ধান ওঠে। তারপরে সেখানে সর্ষে, গম এসবের চাষ হয়, সেটাও উঠতে উঠতে ওই মার্চ মাস পর্যন্ত হয়। দেখুন এই সময়টা, তো এটা একটা হিউজ প্রোডাকশনকে রিপ্রেজেন্ট করে। আর শুক্র যেটা হয়, শুক্র হচ্ছে আমাদের বেসিক, আমাদের জীবন, আমাদের পৃথিবী কি, পৃথিবী মায়াবাদ পুরোটাই। এখানে সব কিছু অশাশ্বত, অনিত্য। কিছুক্ষণের জন্য আমরা সবাই এখানে রয়েছি, তারপরে বেরিয়ে যেতে হবে। সে যে যত বড়ই মানুষ হোক বা আমার মতন সাধারণ মানুষ হোক, তাতে কিছু এসে যায় না। তো শুক্র হচ্ছে এই কনসেপশনটার বিরোধী,
আপনি যে কোনো দানব দৈত্য এদের যত সমস্ত আমাদের মুনি ঋষিদের দ্বারা বিবরণ শুনেছেন, তাদের মধ্যে দেখবেন একটা জেনারেল বা কমন চাহিদা ছিল, বা এখনো যারা কলিযুগের ডেমন, সবাই ডেমন, কারণ 16 নম্বর অধ্যায় ভগবান বলে গেছে তো দৈবাসুর, তো সেই হিসাবে তাদের বেসিক চাহিদা হচ্ছে তারা অমর। যেখানে এই ধরার একটা নিজস্ব আয়ু আছে, সেখানে অমর মানে কি, সে এটা শেষ হয়ে গেলেও থাকবে, তো কোথায় থাকবে? তো এটা তার একটা ইমপ্র্যাকটিক্যাল ডিমান্ড, যেটা কখনোই ফুলফিল করা হয়নি। ছলে বলে কৌশলে বিভিন্ন দেবদেবীরা এটার কে বাইপাস করে গেছে এবং ভগবান এসে তাদের টার্মিনেট করে দিয়েছে তার যুগ অনুসারে। সবাইকেই হতে হয়েছে, যে মনে করে যে সে অবিনশ্বর, এত দুর্দণ্ড প্রতাপ ইংরেজদেরও একদিন ভারত ছেড়ে মানে খুব দ্রুততার সাথে পালিয়ে যেতে হয়েছিল, না হলে অনেক বড় বিপদ ঘটতে পারত। কারণ তখন আমাদের এখানে বিদ্রোহ শুরু হয়ে গেছিল, এবং সেটা সোলজারদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল। কিছুদিন থাকলে হয়তো তাদের এখানেই থেকে যেতে হতো বাকি জীবন। তো শুক্র হচ্ছে এই মতটার বিরোধী। শুক্র সবসময় আমার যৌবন অনন্ত থাকবে, আমার যৌবন ঘটিত যে শক্তি, আমার যে রিপু, সেটা অনন্ত থাকবে, আমি পৃথিবীর সব কিছু ভোগ করব। অর্থাৎ তার সব কিছুর মধ্যেই একটা পার্মানেন্সি আছে, কিন্তু চাহিদাটাই ইললজিক্যাল। সেই কারণে আমরা তাকে বলি হ্যালুসিনেশনের চাহিদা, যেটা কখনোই বাস্তবে সম্ভবপর নয়। আমাদের সব কিছু, আমাদের এই মেটেরিয়াল জগতের সব কিছুর লিমিটেশন আছে। কারুর হয়তো সেটা 10,000 বছর আছে, কারুর হয়তো 10 বছর আছে, কিন্তু লিমিটেশন শুড বি দেয়ার। শুক্র এর অ্যান্টি কাজ করে সবসময়। আমি অনেক মানুষকে দেখেছি কথা বলতে বলতে তার বয়স 45 ক্রস করার সাথে সাথেই তার মধ্যে এমন ডিপ্রেশন কাজ করা শুরু করেছে যে সে ফিল করছে যে সে বয়স হয়ে যাচ্ছে। অর্থাৎ তার যে গ্ল্যামার, তার যে প্রতিপত্তি, সে যেটাকে খুব ভালোবাসতো, যেটাকে নিয়ে তার একটা মানে গর্ববোধ ছিল, অহংকার ছিল, সেটা যখন সে নিজে রিয়েলাইজ করছে। সেই জন্য বললাম, মানুষ নিজের রিয়েলাইজেশন প্রথম করতে পারে, মানুষের মধ্যে সেই বুদ্ধি দেওয়া আছে, কিন্তু সেটা তখন সে বোঝে যে আমি পিছিয়ে যাচ্ছি, আমার বয়স, তখন সে ভয়ানক ডিপ্রেশনে ভোগে। কারণ ছোটবেলা থেকে মিথটাতে বিশ্বাস করে। দিস মিথ বিং কন্ট্রোলড বাই ভেনাস, রাহু, এবং কিছুটা বোকার মতন মঙ্গল করে এখানে। তো সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে এখানে শুক্র। শুক্র আমাদের ভোগ, সুখ, সৌন্দর্য, আমাদের চারুকলা, আমাদের সমস্ত আর্ট অ্যান্ড কালচারের বিষয়, এটা কিন্তু পজিটিভ দিক, এটা শুক্র বহন করে। বৃহস্পতির থেকেও শুক্র এখানে বেশি গুণ বহন করে। আমরা বহু সঙ্গীতজ্ঞ, বহু কবি, নাট্যকার, চিত্রশিল্পী, যারা হয়তো কালের নিয়মে পৃথিবীতে এখন নেই, বা অনেক বছর আগে তাদের, ইভেন তারা হয়তো ঐতিহাসিক চরিত্র হয়ে গেছে পাঠ্যপুস্তকে, এত পুরনো, কিন্তু তাও আমরা তাদের নাম মনে রাখি, কারণ তাদের কার্যপ্রণালীর দ্বারা। এইটা শুক্রের পজিটিভিটি। কিন্তু বাদ বাকি যেগুলো রয়েছে, হ্যালুসিনেশন, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা, সেই জায়গাটায় শুক্র টোটালি একটা মিথে থাকে, এবং যারা তার মধ্যে পড়ে যায় তাদের জীবনে দুঃখ থাকে অনেক বেশি। যাই হোক, বাহনের সাথেও শুক্রের যোগ থাকে, যানবাহন। এই সময় যারাই যানবাহন চালাবেন, আমি যে 10 ইয়ারটা বললাম, এই 10 ইয়ারের মধ্যে কিন্তু যানবাহনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে, সেটা আমি পরে বলে দেব। তো যাই হোক, আমি হস্তা নক্ষত্রে প্রবেশ পর্যন্ত বলে গেছিলাম, বলে চলে গেছি। আর হস্তা নক্ষত্রে থাকবে 2/9/2024 সকাল 4:55 পর্যন্ত। হ্যাঁ, হস্তা নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ফাল্গুনি থেকে। আর হস্তা নক্ষত্রে থাকবে 13/9/2024 পর্যন্ত, রাত্রি 2:37 সে মৃগশিরা নক্ষত্রে থাকবে।
এবং আলটিমেটলি মৃগশিরা নক্ষত্রের দুটো চরণকে ভোগ করে শুক্র 18/9/2024 বেলা 1:42 বেরিয়ে যাবে। শুক্র কেতু একসাথে কনজাংক্ট হবে যে ডিগ্রিতে, সেটা হচ্ছে 13°32'42" বৃষ রাশির নবাংশে। এটাও শুক্রের ঘর এবং ভেরি ইম্পর্টেন্ট ঘর, ফুড ফ্যামিলি প্রোগ্রামের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ফুড ফ্যামিলি ফিনান্সের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ঘর। তো সেটা 5/9/2024 রাত্রি 2:27 হবে, একদম 1°, 13°32'42". তো যাই হোক, সেটা রবি থেকে 10th হাউসে হবে। তো রবি থেকে 10th হাউস মানে যিনি প্রধান, অর্থাৎ ফ্যামিলির মধ্যে যিনি মাতা পিতার মধ্যে যিনি প্রধান ভূমিকা পালন করছেন পরিবারের লিগ্যাল গার্জিয়ান হিসাবে, বা ধরুন একটি গ্রামের মধ্যে যিনি প্রধান, একটি জেলার মধ্যে যিনি প্রধান, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে, এটা সারা পৃথিবীর সাপেক্ষেই বলছি, কারণ বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। সব ক্ষেত্রেই কিন্তু একটু টার্মোয়েল সিচুয়েশন তৈরি হবে, সুতরাং সবাইকে একটুখানি সাবধানে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, যাতে পরিস্থিতি এমন অশান্ত না হয় যে মানুষের, সাধারণ মানুষের ক্ষতি হয় আর কি। সেটাই সবাইকে মানে যতটা সম্ভব ধৈর্যের সাথে ব্যাপারটাকে রাখতে হবে একটা লেভেল পর্যন্ত। আচ্ছা, এবার আমি আপনাদের বলি যে শুক্র কোনো গ্রহ নীচ হলে কি হয়। কোনো গ্রহের নিচের সাথে তার কার্যকরিতার কোনো সম্পর্ক নেই, নিচ অবস্থায়ও সে একটা কার্য করে, কিন্তু সে তার ডাইমেনশন বা তার প্রকৃতির বাইরে কাজ করে। যেরকম ধরুন মঙ্গলকে দেওয়া হয়েছে সোলজার বা রক্ষা বা তার ডেটারেন্সের ক্ষমতা, বা দরকার হলে সেটাকে অফেন্সিভ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, রাষ্ট্রের সুরক্ষা বা সেক্ষেত্রে। কিন্তু সে যদি কখনো আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত হয়ে যায়, সোলজার যদি কখনো হয়ে যায়, তখন তাকে আমরা কি বলব? তার কারকতার বাইরে কাজ করছে। তার মানে এটা নয় যে তার শক্তি ক্ষমতা বা তার সে জায়গায় কোনো ত্রুটি আছে। তো শুক্রের যে ন্যাচারাল জায়গা, যে আপনাকে ভাবের জগতের মধ্যে রাখবে, এবং মনে রাখবেন এই যে এন্টায়ার কলিযুগ চলছে, চালনা হচ্ছে, সেটা কিন্তু মুখ্যত শুক্রের জন্যই চালনা হচ্ছে, এবং তাকে ক্ষমতা প্রদানকারী প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, বৃহস্পতি তাকে 50% পাওয়ার দেয়, এবং শুক্র নিজে সেই পাওয়ারটাকে গেইন করে এই এন্টায়ার সোসাইটির মধ্যে মায়াবাদকে প্রসার করে আমাদের মধ্যে চালিকা শক্তিগুলোকে তৈরি করে। অর্থাৎ আমি জুতো বানাই, তো আমার পায়ের দরকার যে পড়বে, আর আরেকজন মনে করুন যে সে চাল উৎপাদন করে, তো দুজনের মধ্যে মিউচুয়াল ডিমান্ড যখন তৈরি হবে, তো আমি তাকে দুজোড়া জুতো দেব, তার বিনিময়ে 10 কেজি চাল নেব। এটা বার্টার সিস্টেম ছিল, এখন সেটা উঠে গেছে, উঠে গিয়ে এটা কমন মাধ্যম এসে, যেটাকে আমরা টাকা বলি। তো তার মাধ্যমে যে যেটা উঠিয়ে নেয়, ফলে একটা ট্রেড অ্যান্ড বার্টার চলতে থাকে। যদিও ট্রেড অ্যান্ড বার্টারের সাথে এর যোগ নেই, কিন্তু এই যে গতিশীলতা সমাজের মধ্যে, অর্থাৎ চাহিদা তৈরি হওয়া রিপুগত কারণে, সেটার পুরোটা কন্ট্রোল করে শুক্র। তো শুক্র যখন কন্যা রাশিতে আসে, তখন তার যে মোডাস, সেই মোডাসটায় খুব এফেক্ট করে। আমি দেখেছি অনেক বড় বড় অভিনেতা আছেন যারা কিন্তু কোনোদিন কমার্শিয়াল মুভি খুব একটা করেননি, বা এমন বড় বড় সঙ্গীতজ্ঞ আছে, মানে বিশ্বজোড়া তাদের নাম আছে, কিন্তু তারা কমার্শিয়াল ছবিতে খুব একটা মিউজিক দেন না। এমন নয় যে তাদের কাছে হয়তো সেরকম কোনো ডিমান্ড আসেনি, অসংখ্য হয়তো এসছে, কিন্তু তারা যায়নি। তাদের মাথাটাই কাজ করেছে সবসময় যে আমাদের খুব লজিক্যাল জায়গায় কাজ করবে। আমাদের হিন্দি সিনেমায় দেখবেন একটা সে বিখ্যাত গান ছিল যে আমাদের যে দেশের ধরতি সোনা উগলে উগলে হিরে মতি। এই গানের তাৎপর্য কি? ফার্স্ট এবং সেকেন্ড, মোটামুটি থার্ড 5 ইয়ার প্ল্যানিং পর্যন্ত আমাদের যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে যে ভারতবর্ষকে মেস করে দিয়ে চলে গেছে টোটালি, এবং সারা জীবনের অশান্তির বীজ বপন করে দিয়ে চলে গেছে,
ওরা এত মানে দুষ্ট বুদ্ধি, ডার্টি ব্রেন, যা টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো মানুষের মধ্যে এরকম নেই। যে এমন আঘাত তোমাকে দিয়ে যাব যে তুমি সারা জীবন সহ্য করবে এবং তোমার পরবর্তী প্রজন্ম সহ্য করবে। তো তারপর থেকে আমাদের বিভিন্ন রকম যারা জ্ঞানী মানুষ আছেন দেশকে সংগঠিত করার কাজে সর্বদিক থেকে তারা চেষ্টা করেছেন। ভারতবর্ষ চিরকালই প্রোডাক্টিভিটির দিক থেকে সব দিক থেকে ওপরে, সেই জন্যই অগণিত মানুষ যুগ যুগ ধরে এখানে এসেছে। তো এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে সেই জাতীয় জিনিস। আমি বলছি শুক্র যখন লজিক্যাল জায়গায় কাজ করবে তখন এই জাতীয় জিনিস তৈরি করবে, যেটা কিন্তু আমাদের তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থা বা অন্যান্য যে সিচুয়েশন সেটাকে বর্ণনা করছে। এবং অধিকাংশ দেখবেন যেগুলো বাণিজ্যিক স্তরের সিনেমা হয় সেখানেও অসম্ভব জ্ঞান গুণ লাগে বলে আমার মনে হয়, কারণ আমার যেহেতু এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু অবশ্যই লাগে। কিন্তু সেখানে দেখবেন ওই জায়গাগুলো অনেক সময় অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না, দেওয়া হলেও সেগুলো খুব প্রচ্ছন্ন আকারে দেওয়া হয় এবং খুব গুটি কয়েক মানুষ সেটা বুঝতে পারে। অধিকাংশ মানুষই সেটাকে কিন্তু অন্যরকমভাবে নেয়। আমার ব্যাখ্যার ক্ষেত্রে কিছু ভুল হলে মার্জনা করবে, কারণ সব এখানে একটা অ্যাভোভ, মানে মাচ মোর অ্যাভোভ দ্যান দ্য নর্মাল ট্যালেন্টেড পারসন কাজ করেন সবাই এখানে। তাদের সম্পর্কে কোনো কথা বলার মতন ক্ষমতা অন্তত আমার নেই। আমি বোঝানোর কারণে আপনাদের বলছি, তৎকালীন সময়ের অনেক সিনেমা দেখবেন, কমার্শিয়াল সিনেমার মধ্যেও এরকম বিভিন্ন গান আছে, বিভিন্ন বক্তব্য আছে যেগুলো তৎকালীন সময়ের ফাইন্যান্সিয়াল তথা ইকোনমিক স্ট্যাটাসকে বলে দিচ্ছে। তো শুক্র যখন লজিক্যাল কথা বলছে তখন শুক্র মধ্যে বুধের যে লজিক্যাল গুণ তথা শনির যে লজিক্যাল গুণ, কন্যা রাশি থেকে 5th এবং 6th হাউস হচ্ছে স্যাটার্ন, বা স্যাটার্ন থেকে যথাক্রমে 9th এবং 8th হাউস হচ্ছে কন্যার ঘর, তো বেসিক লজিক্যাল ঘর। তো সে তখন যে কোনো আর্ট অ্যান্ড কালচারের মধ্যেও একটা লজিকের প্রকাশ করবে, এটা সমাজের কিন্তু পজিটিভ। কিন্তু যারা ধরুন কোর একদম আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু হয়তো একটু অন্যরকম মনে হলেও হতে পারে। তো তার সাথে শুক্রের সাথে যোগ হয়ে যাবে শুক্র অবশ্যই প্রাচুর্য, আমি প্রথমেই বলেছি প্রাচুর্যকে নির্দেশ করে, কিন্তু শুক্র রুটিন, ওই অফিসে গিয়ে চাকরি করা বা কোনো ব্যবসায়িক স্থানে গিয়ে ব্যবসা করা, খুব রিগোরাস পরিশ্রম করে আয় করা, এই জাতীয় কাজের সাথে শুক্র যুক্ত থাকে না। শুক্রের কাজ হচ্ছে অনেক ইন্টেলেকচুয়াল কাজ। সে একটা ছবি আঁকলেন, সেই ছবির হয়তো আমি তার কোনো মূল্যই বলতে পারবো না, কিন্তু দেখা গেল যে সেই ছবির দাম হয়তো 10 লক্ষ টাকা, তো সেটা বিক্রিও হলো, সেরকম সমাদর মানুষই তারা ক্রয় করলেন যারা সেগুলো বোঝেন। তো সেরকম, বা একটা গান লিখলেন কেউ, বা একটা সুর বাঁধলেন কেউ, একটা ছবির স্ক্রিপ্ট তৈরি করলেন, কোনো একটা নতুন তাল তৈরি হলো, কোনো একটা ক্রিয়েটিভিটি তৈরি হলো, এই সমস্ত কিছুর সাথে, বা ধরুন আমাদের যত রকম বর্তমান সফটওয়্যার রিলেটেড কাজ আছে, অ্যানিমেশনের ফিল্ডে কাজ আছে, এই সিনেমার মধ্যে যে অত্যন্ত আধুনিকতা এসছে এখন গত 8-10 বছর মধ্যে, দেখবেন যে অন্তত হলিউডের সিনেমার কাছাকাছি সিনেমা চলে গেছে এবং ব্যবসাও করছে বিপুল পরিমাণ অর্থের, অন্তত যেটুকু আমরা পেপার খবর পাই আর কি। তো এই ধরনের যে আপগ্রেডেশন, এইগুলো কিন্তু শুক্রের কারুকতার জন্য হয়। শুক্র সবসময় আপনার ক্ষেত্রকে বাড়িয়ে দেবে এবং আপনাকে জড়িয়ে দেবে মায়াবাদের মধ্যে, এবং আপনি একটা কাজ করার পরে যখন দেখবেন আপনার অনেকটা লভ্যাংশ এসছে, সেটা কিন্তু আপনি আবার পরের জায়গায় লাগিয়ে দেবেন। শুক্রের ডিজায়ার লেভেল মারাত্মক হাই হয়, রবির থেকে কম হয়, কিন্তু রবি ডিসিপ্লিনড ওয়েতে কাজ করে সেটা অ্যাচিভ করে।
কিন্তু শুক্র কিন্তু নিজের কারকতার দ্বারা হয়তো 5 বছরে সে একটা কাজ করলো, তো একটা কাজে সে এত অর্থ আয় করলো যে রবি 5 বছরে হয়তো তার অর্ধেক আয় করতে পারলো, কিন্তু খুব ডিসিপ্লিন ওয়েতে। তো শুক্রের সাথে রবির বেসিক নেচার ডিফারেন্স হয় ডিসিপ্লিন অ্যান্ড ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন বলবো না, যেটা ডিসিপ্লিন ভাবে নয় তার মানে সেটা সবসময় ইনডিসিপ্লিনও নয়। এটা হচ্ছে দুজনের নেচারগত ডিফারেন্স আছে। এবার কেতু থাকবে এখানে। এবার প্ল্যানেট পজিশনটা বোঝার চেষ্টা করুন। শুক্র যখন কন্যার ঘরে প্রবেশ করবে তার মোটামুটি ধরুন 30 ঘন্টার মধ্যে মঙ্গলও শুক্রের ঘর ত্যাগ করে বুধের ঘরে প্রবেশ করবে, অর্থাৎ শুক্র থেকে 10th হাউসে মঙ্গল বা মঙ্গলের 4th হাউসে শুক্র কেতু চলে আসবে। তো মঙ্গল ইজ গেটিং ডিস্টার্বড। অলরেডি ডিস্টারবেন্স মঙ্গলের শুরু হয়ে গেছে, আমি আগের দিনও আলোচনায় বলেছিলাম 3-4 দিন আগে। তো এখন তো মঙ্গল স্লো হয়ে গেছে অত্যন্ত, এবং নিজের নক্ষত্রকেও নিয়ে নিয়েছে। তো আস্তে আস্তে ওর যে ধরুন নেগেটিভ রূপ যেটা মঙ্গলের থাকে বেসিক্যালি, অনেক দিন আলোচনা করেছি, গতদিনও বলেছি, সেটা কিন্তু এনহ্যান্সড হতে থাকবে আস্তে আস্তে। এবং শুক্র এই নিজ হয়ে কেতুর সাথে যে কনজাংক্ট হবে ঢোকা মাত্র, এবং গ্রহণও হবে, রবিও এখানে প্রবেশ করার দিনই গ্রহণ হবে, যদিও সেই গ্রহণ সূর্যগ্রহণ সকালবেলা হবে, সুতরাং ভারত থেকে দৃশ্য নয়, তবু গ্রহণ যুক্ত হবে, তার ইম্প্যাক্ট তৈরি হবে। এই ইম্প্যাক্ট কিন্তু ইজ নট অ্যাট অল ওয়েল অফ। দেখুন, শুক্র হচ্ছে রবির 3rd এবং 10th হাউস, মানে রবির মূল ত্রিকোণের। তো রবির 3rd হাউস মানে কি? 3rd হাউস মানে কোঅর্ডিনেশন। রাজা তার কোঅর্ডিনেশনকে পুরো মেনটেন করে, তার যা সার্কুলেশন, অর্থাৎ বুধ যে সার্কুলেট করে, তার যা মিডিয়া। দেখুন, রাজাকে সব থেকে ভালো জিনিসগুলো দেওয়া হয়েছে। শুক্রের ওটি মূল ত্রিকোণের ঘর, তুলার ঘর, তার 3rd হাউস হচ্ছে এটা। অর্থাৎ রাজা তার বিভিন্ন প্রোক্লামেশন, তার বিভিন্ন অর্ডার, সেগুলো যে প্রকাশ করবে, সেগুলো যে মানুষ পর্যন্ত যাবে, এটা সব থেকে বেটার যাবে কিভাবে না, সেটা শুক্রই তাকে দিয়ে আসবে। এবং অর্ডার কে করবে? বুধ। বুধ হচ্ছে রাজার মুখ, সেটা তুঙ্গ ঘর দেওয়া আছে। তো রবিকে সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশনারিজ দেওয়া আছে। 10th হাউস শুক্র পৃথ্বীকারক। পৃথ্বীকারক মানে স্থির। রাজা এক জায়গায় বসে বিভিন্ন রকম তার মন্ত্রীদের সাথে পর্যালোচনা করে সে তার বিভিন্ন সমাজকে পরিচালনার জন্য তার বিভিন্ন অর্ডার বলুন, সার্কুলার বলুন, তার সহায়তা বলুন, ডেভেলপমেন্টাল বলুন, ওয়ার্ক বলুন, সব কিছু করে। একটা বাড়ির ক্ষেত্রে প্রদান করে, আমি সেটা একদম দেশের পক্ষে বা মহাদেশের পক্ষে যেভাবে পর্যালোচনা করেন সেভাবেই এটা ট্রু, একইভাবে। তো সে 10th হাউসকে দেওয়া আছে। 7th হাউস দেওয়া আছে শনিকে, অর্থাৎ তার যে মেন এক্সিকিউটিভ তাকে দেওয়া আছে, সেটা তার মূল ত্রিকোণের ঘর। দেখুন, সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘর তাকে দেওয়া আছে। এবং দ্বাদশ ঘর তার চন্দ্রকে দেওয়া আছে, অর্থাৎ সে যখন অন্যান্য দেশ, একটা সভারেন দেশ, সে যখন অন্যান্য দেশের সঙ্গে তার মৈত্রীমূলক সম্পর্ক স্থাপন করবে, তার যে ফরেন পলিসি, সেখানে কিন্তু তাকে সফট, তাকে অনেক বেশি বলা যেতে পারে সেই দেশের কালচার, সেই দেশের সৌন্দর্য, সেগুলো বহনকারী, রিপ্রেজেন্টেবল, সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে। এবং সে কোথায় গিয়ে তুঙ্গ হবে? 10th হাউসে, তার কার্যকরিতার মাধ্যমে তুঙ্গ হবে। এবং 12th হাউসের যে 10 ইয়ার আছে, যে চন্দ্র একটা করে 56 ঘন্টা, 48 আর 8 6 56 54 ঘন্টা করে থাকে। 54 ঘন্টা মানে রাজা কখনো গিয়ে কোনো বিদেশে গিয়ে বেশি দিন থাকবে না, সেটাই তার কারকতার নির্দেশ। যখনই কোনো দেশের রাজা বা আমাদের ঐতিহাসিক চরিত্রে দেখবেন একজন মহৎ রাজা ছিলেন যিনি দাক্ষিণাত্যে জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিয়েছেন, তার শাসনকালের অর্ধাংশ। তার ফলে তার যে মূল জায়গা, সেই জায়গার শাসন নড়বড়ে হয়ে গেছে এবং তার মৃত্যুর সাথে সাথে তার সাম্রাজ্য ভেঙে গেছে। তো রাজা যদি কখনো তার কেন্দ্র থেকে সরে যায়, তাহলে তার সাম্রাজ্যের বুনিয়াদ নষ্ট হয়ে যায়। সেটা চন্দ্র দিয়ে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ তুমি বিদেশে যাও, ভিজিট করো, কিন্তু তুমি সেখানে তোমার কাজগুলো করে
যাতে তোমার দেশ, তোমার সমাজ, তোমার জাতি উপকৃত হয়, তুমি ফিরে আসো, সেটাকে রিপ্রেজেন্ট করে। 5th হাউস এবং 8th হাউস নির্দেশ করে হচ্ছে বৃহস্পতিকে। 5th হাউস সবসময় ডেভেলপমেন্টের কারণ, বৃহস্পতির মূল ত্রিকোণ, আপনি রবির থেকে কল্পনা করুন। এবং 8th হাউস হচ্ছে আপনার সবসময় নলেজ, কিন্তু সেই নলেজটা হচ্ছে ডিপ্লোম্যাটিক নলেজ, 8th হাউসের নলেজ, এবং সেখানে শুক্র তুঙ্গস্থ হয়, অর্থাৎ আপনি যে সার্কুলেশনগুলো করবেন সেই সার্কুলেশনগুলোর মধ্যে ডিপ্লোমেসি থাকবে। সেটা এরকম নয় যে আমি একটা যা খুশি বলে দিলাম, কেউ লিখে ছাপিয়ে দিল। এবং সেটা শনির 2য় ঘর, সমস্ত রুমগুলো রাজাকে সেভাবেই দেওয়া হয়েছে। 4th হাউস মঙ্গলের দেওয়া আছে, এবং সেখানে চন্দ্র এসে নীচ হয়। চন্দ্র মানে কি? মন। রাজাকে খুব কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে হয় জাতি বা দেশের পজিটিভের স্বার্থে। অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা খুব কঠোর বা কিছু লোকের ক্ষেত্রে খুব কষ্টদায়ক হচ্ছে, কিন্তু লং টার্মে সেটা কিন্তু পজিটিভ হবে। এবং 4th হাউসে মঙ্গলের যে ঘর, সেই মঙ্গলের ঘর হচ্ছে অত্যন্ত উদ্দীপনাময়, গরম জল, থকথকে, এবং ওই ঘরের কোনো নেই, মানে পরিষ্কার ভাষা, ওই ঘর কখনো সুস্থতা দেয় না। তো রাজা কখনো বেশিক্ষণ ঘুমোতে পারে না। তো রবির প্যাটার্ন দেখে বুঝুন কিভাবে ছকটাকে বানানো হয়েছে, মহাপুরুষরা যারা বানিয়েছেন তারা কত। এবং 6th হাউস দেওয়া হয়েছে শনিকে। 6th হাউস মানে রোগঋণ শত্রু, সেটা স্যাটার্নের হাতে দেওয়া আছে। এই জন্য কোনো শত্রুতা বা রোগও তো একটা শত্রু, ইন্টারনাল শত্রু। জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, 7 রকম দুঃখ আছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক এবং আদি দৈবিক। এই 7 রকম দুঃখ আমাদের সবসময় ঘিরে রাখে। তো সেটাকে 6th হাউস স্যাটার্নকে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যত পজিটিভ এবং ডিসিপ্লিন ওয়েতে চলবেন তত আপনি এগুলো থেকে নিবৃত্ত থাকতে পারবেন, এবং যত পেশেন্সফুল হবেন। শনি পেশেন্সকে নির্দেশ করে, লং টার্মের চিন্তাকে নির্দেশ করে, তাকে দেওয়া হয়েছে 6th হাউস। যারা লার্নার আছেন তারা অনেক কিছু আমি বলে দিলাম, কিন্তু শেখার হলে শিখে নেবেন এখান থেকে। সবটা বলিনি, কিন্তু অনেকটা বলেছি। তো এরকম প্রত্যেকটা ঘরের তাৎপর্য দেওয়া হয়েছে রবির সাপেক্ষে। রবি হচ্ছে মূল আধার, কালপুরুষের 5ম ঘর, যাকে পিতা হিসাবে মর্যাদা দেওয়া হয়। তো সেখান থেকে শুক্র যখন 2য় অবস্থান করবে, 2য় ঘর কি? রাজার ক্ষেত্রে পরিবার কাকে বলে? তার এন্টায়ার দেশ, তার এন্টায়ার জাতি হচ্ছে তার পরিবার। যে কোনো, আপনি যে কোনো একটা দেশে চলে যান, সে তো দেশের কোনো একটা দুটো সেকশনের জন্য ভাববে না, তাকে গোটা দেশের জন্য ভাবতে হবে, গোটা দেশের ডেভেলপমেন্টের জন্য। একটা পরিবারে যদি 7 জন লোক থাকে, আর পরিবারের যদি যিনি গৃহকর্তা বা কর্ত্রী আছেন তিনি 2 জনের জন্য ভাবেন শুধুমাত্র, তাহলে পরিবারের কি সার্বিক ডেভেলপমেন্ট হবে? হবে না। তো তার প্রধান কাজ হচ্ছে সম্পূর্ণ জাতিগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন, এটাই কাজ। কিন্তু সেইখানে বাধার সৃষ্টি হবে সারা পৃথিবীতে, কারণ কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে শ্রিঙ্ক করে দেওয়া। কেন শ্রিঙ্ক করে দেওয়া? তার কারণ রাহু অ্যাকচুয়ালি ডেমনের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, যত খুশি বাড়াতে পারে। কারণ তার তো ভোগের কোনো নিবৃত্তি নেই, তাকে যতই দেবেন না কেন, কোনো দৈত্য দানব, তার যে কোনো জিনিসের ভোগ করার প্রবণতা বেশি, কারণ তার মধ্যে মঙ্গল শুক্র রাহুর প্রবণতা বেশি থাকে। কিন্তু তিনি দ্বিখণ্ডিত, তার দেহ পার্টে একটি মাত্র যে আমাদের সেন্সারি অর্গান আছে তার মধ্যে একমাত্র স্পর্শ আছে কেতুর মধ্যে। কেতু ডাজ নট হ্যাভ দ্য আপার পার্ট, তার মুন্ডু নেই, তার ফলে সে দেখতে পায় না, ডাইরেকশনলেস, তার ফলে সে শুনতে পায় না, বলতে পারে না, শুধু স্পর্শ দ্বারা তাকে বোঝানো যায়। তার ফলে সে প্রচুর এনার্জি, যখন কেতুর দশা চলে বা তার সাবস্ট্যান্সিয়াল পোর্শন চলে, সব কিছুর মধ্যে সে প্রচুর এনার্জিকে নষ্ট করার প্রবণতা কেতুর মধ্যে থাকে, নষ্ট করে দেয়।
7 বছরের মধ্যে আমি দেখেছি 3.5-4 বছর নষ্ট হয়ে যায় যদি গ্রস বিবেচনা করা হয়। মানে আমরা ধরুন দিনের মধ্যে 10 ঘন্টা সময় ঘুমোনো অন্যান্য নেসেসারি কাজকর্মে ব্যয় করি, তো 14 ঘন্টা থাকে। তাহলে সেই যে 14 ঘন্টা আমি যদি ধরে নিই যে দিনকে আপনি 5 দিয়ে ভাগ করুন, মানে 25 ঘন্টায় ধরে নিই, তাহলে 25 ঘন্টার মধ্যে 2:5, তার মানে দুভাগ সময় চলে যায়। তাহলে 7 বছর কেতুর দশার মধ্যে দুভাগ সময় মানে নিয়ার অ্যাবাউট ধরুন 40%, 7 দুগুণে 14, সেই সময়টা তো চলেই যাচ্ছে। সেই যে সেগমেন্টটা প্রায় 2 বছরের মতো, বাকি যে 5 বছরের যে অ্যাক্টিভ সময়টা থাকে, মানে যদি আমি বাদ দিই, সেই সময়টা কিন্তু 40%, মানে 4 7 28, 3 বছর সময় চলে যাচ্ছে প্রায়। তো বাকি 4 বছরের মধ্যেও দেখা যাবে যে 3 বছর সময় না অ্যাবোর্টিভ ওয়ে চলে গেছে, বা আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন তার আউটকাম আপনাকে দেয়, কারণ ও দেওয়ার মতো অবস্থায় নেই। এবং ও যখন অন্য কোনো প্ল্যানেটকে নিজের আবেশের মধ্যে নিয়ে নেয়, ও তো বুঝতে পারে, অন্য কোনো সেন্সারি নার্ভের দ্বারা বুঝতে পারে যে কেউ আসছে, তখন তাকেও সে ততটা পরিমাণ ক্ষয়িষ্ণু করে দেয়। তো শুক্রের মতন প্ল্যানেট, সে যখন একে তো সে ডেবিলিটেটেড রয়েছে, তার যে গুণ, সেই গুণের এখানে ডিফ্লেকশন হচ্ছে, তার গুণের পুরোপুরি ফল সে দিতে পারছে না। তারপরে কেতু, তারপরে শুক্র অনেকটা ডিফ্লেক্টেড হয়ে যাবে। তারপরে রবির যে 10th হাউস, অর্থাৎ রবির যে অর্ডার, তার এক্সিকিউশন এবং তাকে প্রপারলি যে ইমপ্লিমেন্টেশন করানো সমাজের বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ একটা পরিবারের ক্ষেত্রে তার পরিবারের প্রধান থেকে শুরু করে একটা দেশের ক্ষেত্রে যে দেশের প্রধান আছে তার ক্ষেত্রে পর্যন্ত ইমপ্লিমেন্টেশন করানোর ক্ষেত্রে কিন্তু প্রভূত বাধা আসার সম্ভাবনা রয়েছে। কারণ রাহুকেতু অ্যাক্সেসের মধ্যে থাকছে এবং ওই ঘরের যে ডিসপোজিটর মানে বুধ, সে কিন্তু কন্যার ঘরে থাকবে 4 তারিখ পর্যন্ত, কর্কটের ঘরে থাকবে 4 তারিখ পর্যন্ত বকরি ত্যাগ করেও, 5 তারিখ থেকে 24-25 তারিখ পর্যন্ত সে সিংহের ঘরে থাকবে। তার ফলে সে পুরো পোর্শনটা কিন্তু শুক্রের দ্বাদশে এক্সস্টেড অবস্থায় থাকবে এবং 10 ডিগ্রি, যে ডিগ্রিতে গিয়ে বুধ বকরি ত্যাগ হয়েছিল, সেই সময় পর্যন্ত তো বুধ কিছুটা হীনবলই থাকবে। সেই সময় আস্তে আস্তে শুক্র কিন্তু মোটামুটি 25-26 ডিগ্রি চলে যাবে। তার ফলে সেই ঘরের ডিসপোজিটর পর্যন্ত দুর্বল অবস্থায় থাকবে। সেই জন্য শুক্রের প্রপার এক্সিকিউশনই হবে না, মানি লস হবে, মার্কেটের ক্ষেত্রে ব্যাপক। আমি আপনাদের বলেছিলাম যে অগাস্ট মাসে দেখবেন, এন্টায়ার অগাস্ট মাসে শেয়ার বাজারে প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন। আমি শেয়ার বাজার সম্পর্কে আমার কোনো সাম্যক ধারণা নেই, অনেকে অনেক কথা বলে, সেগুলো থেকে বুঝি। তো অনেকেই বলেছে যে শেয়ার বাজারের অনেক শেয়ারের দাম যেখানে গেছিল সেখান থেকে পড়ে গেছে। পেপারেও কিছু নিউজ দেখেছি, কিছু আন্তর্জাতিক জায়গাও লক্ষ্য করেছি, আমি নাম বলতে চাইছি না, আপনারাও জানেন। তো সেগুলো কিন্তু আমাদের বাজারকে তথা সামগ্রিক বাজারকে নষ্ট করেছে। এবং এই সময়টা অ্যাকচুয়ালি সামনের বছর মার্চ মাসের প্রায় এন্ড অবধি থাকবে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রিঙ্কেজ করবে, জায়গাটা কমিয়ে দেবে। অ্যাকচুয়ালি একটা কোম্পানি চালাতে যদি 20 জন এমপ্লয়ির দরকার হয়, তাহলে দেখা যাবে যে কোম্পানির হেড অফ দ্য অথরিটি ডিসিশন নিচ্ছে যে আমার বর্তমানে 12 জনে হয়ে যাবে, তা 8 জনকে তুমি ছাঁটাই করে দাও। তার ফলে সমাজে এক ধরনের জবলেসনেস অবস্থাও তৈরি হবে এবং লেবার ইন্টেন্সিভ হয়ে যাবে সোসাইটিতে। স্কিলড লেবারের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যাচ্ছে এ সময়। তার সাথে বেসিক যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের রিলেশনশিপের জায়গা, যেগুলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক, ইভেন সন্তানদের সাথে পিতামাতার বা ভাইসি ভার্সা ভাই বোনদের সাথে সম্পর্ক, সেখানেও কিন্তু ট্রাবল তৈরি করবে। যারা ম্যারেজ বা ম্যারেজ রিলেটেড কোনো এই সময় কোনো সময়পত্র ঠিক করছেন, তারা চেষ্টা করবেন ওই আপনাদের মাস দিয়ে বলি তাহলে মাথায় থাকবে, ভাদ্র মাসটার মধ্যে কিছু করবেন না।
18 তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকবে, তারপরে সে তার মূল ত্রিকোণে ঢুকে যাবে, তারপরে করুন, তাতে অসুবিধে নেই। টাইমিং, হ্যাঁ, ভেরি চ্যালেঞ্জিং টাইম আসবে এই সময়টা, যেটা যারা বিজনেস পার্টনারশিপ আছেন বা হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন একসাথে মিলে কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ হিন্ডারেন্স আসবে, অবস্ট্রাক্ট আসবে, ডিফারেন্স অফ ভিউজ আসবে, ফলে সেখানে কিন্তু প্রোডাক্টিভিটিতে এফেক্ট পড়বে। 1 থেকে 1.5 বছর, বেশি নয়, শুক্র গতবার যেখানে বকরি হয়েছিল, গত বছর সিংহ রাশিতে বকরি হয়েছিল ও জুন জুলাই মাস নাগাদ বকরি হয়ে কর্কটের ঘরে চলে গেছিল। এই যে সময়টার 1 থেকে 1.5 বছরের পুরানো কোনো মিউচুয়াল ডিসপিউট, এ সময় কিন্তু কিছুটা সুরাহা হওয়ার যোগ আছে। বর্তমানে যদি এরকম কোনো সমস্যা তৈরি হয়, সেটা কিন্তু এখন সুরাহা হবে না। তো যদি দেখছেন যে সুরাহা হচ্ছে না, কিছুটা এগিয়ে গিয়েও, তাহলে চুপ করে থাকবেন, বেশি সেটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে ফ্রাইং প্যান টু ফায়ার হতে পারে। আচ্ছা, কোনো সাডেন ডিসপিউট, কোনো কমিউনিকেশন গ্যাপ, এগুলো কিন্তু এ সময় তৈরি হবে। এবং মিউচুয়াল যে ট্রাস্ট আছে, একে অপরের উপর যে বিশ্বাস আছে, সেখানেও কিন্তু ব্রিচ অফ ট্রাস্ট হওয়ার খুব বেশি রকম যোগ আছে। অর্থাৎ বিশেষত সমাজের যারা ধরুন একটু উঁচু জায়গায় রয়েছে, মনে করুন বাড়ির ক্ষেত্রে পিতা উঁচু জায়গায় রয়েছে, সন্তান কোনো ব্যাপারে, সন্তান হয়তো ভাবছেন আমি যদি একটু এদিক ওদিক করি তো বাবা আমাকে বেশ ভালো রকমই শাসন করবে, এই ধরনের ব্রিচ অফ ট্রাস্ট, এটা একটা আপনি বড় দেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করে নিন, যেভাবে বুদ্ধিমত্তার সাথে করা যেতে পারে। আচ্ছা, এই সময় কিন্তু শরীরের কতগুলো জায়গায়, রিপ্রোডাক্টিভ সিস্টেম, লোয়ার অ্যাবডোমেন, কিডনি, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরিন ইনফেকশন, স্কিন, আইস প্রবলেম, ইভেন যাদের ক্ষেত্রে হার্ড অফ হিয়ারিং আছে, শোনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দিতে পারে। কোনো প্রবলেম দেখলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। যে কোনো ব্যাপারে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন আসবে, কিছুতেই সেটা ফুলফিল হবে না। যার মানে সমাজের ক্ষেত্রে 10% মানুষ ব্যতি রেখে, আমি র্যান্ডাম হিসেব করে দেখেছি, 10% মানুষ ব্যতি রেখে বাকিদের কিন্তু ইকোনমিক কনস্ট্রেইনস দেবে, বা যেটা পাওয়ার দরকার তার থেকে আপনি কিন্তু কম পরিমাণে জিনিস সে সময় পাবেন। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ ফ্যামিলি এবং তার সাথে পরিবারের মধ্যে যে হ্যাপিনেস, জয়, হ্যাঁ, সেটা যদি ভাগ করে নিয়ে যে আনন্দের আমাদের বৃদ্ধি ঘটে, সেই জায়গায় কিন্তু সমস্যা বাড়বে। যাদের এ সময় যারা আইন প্রণয়ন করেন, বা ধরুন আইনের অ্যাপ্লিকেশন হয় যেখানে, সেখানে যদি কোনো ফিমেল রিলেটেড ল হয়, তাহলে সেই ল কিন্তু আরও স্ট্রেনদেন হওয়ার যোগ আছে, এটা কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রে আছে। বা ধরুন আমরা অনেক ক্ষেত্রে বলি যে উইমেন এম্পাওয়ারমেন্ট, এরকম আমাদের বিভিন্ন ছোটোবেলায় পড়াশোনা করতাম যখন এসে লিখতে হতো, উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ সিস্টেম, এরকম বিভিন্নভাবে এই সমস্ত জায়গায় কিন্তু এখন কাজ হওয়ার সারা পৃথিবীতে। আমাদের সাপেক্ষে বললাম আমি, আমাদের দেশের সাপেক্ষে, অন্যান্য দেশে যেভাবে যেটা তাদের কনস্টিটিউশনাল রেসপেক্টিভ সিস্টেমস আছে, সেরকমভাবে কিন্তু কাজ হওয়ার খুব ভালো যোগ আছে এই সময়। এটা কিন্তু খুব পজিটিভ জায়গা আছে। কথা বলা থেকে খুব সাবধান থাকতে হবে বারবার। আপনারা হয়তো ভাববেন যে আমি সব অনুষ্ঠানেই এটা বলি, হ্যাঁ, তার কারণ কালপুরুষের দ্বিতীয় সপ্তম, হ্যাঁ, দ্বিতীয় ভাগ তো আমাদের বাক্যে নিয়ন্ত্রণ করে। কথা বলার সময় কোনো রকম আবল তাবল কথা বলা বা ওয়াইড অফ দ্য মার্ক কথা বলা, এরকম কথা বলা যাবে না, যেটা আমি প্রথমে সাবধান করেছি। হ্যাঁ, অর্থনৈতিক কজ দিয়েও বলেছি। তার কারণ হচ্ছে ওই ওয়াইড অফ দ্য মার্ক কথা বলা, মানে বুঝতে হবে যে আমিও একটা সাধারণ মানুষ, আমারও এক্সর্শন হয়, পরিশ্রম হয়, কাজ করি, হ্যাঁ, পরিবার চালাতে হয়, এগুলোর জন্য আমারও কষ্ট হয়। তো অন্যজন যখন কথা বলবেন, এগুলো একটু মাথায় রেখে দয়া করে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, তার একটা জিনিস লাস্ট আপনাদের বলে রাখি,
যারা এই সময় মোটামুটি শুক্রেও রবির নক্ষত্রে ঢুকে যাবে 22 তারিখ থেকে। আজকে আমি 18-19 জামচারে অনুষ্ঠান করছি। যারা মাঠে কাজ করেন বিভিন্নভাবে আর মানে খেতে যেতে হচ্ছে, তারা কিন্তু বজ্রপাত বা এই ধরনের জিনিস থেকে যতটা সাবধানতা অবলম্বন করতে পারেন। আমার যেহেতু এ ব্যাপারে সাম্যক ধারণা আছে রিগার্ডিং চাষবাস, সেই জন্য বলছি কতটা রিস্ক নিয়ে কাজ করতে হয়। যেসব চাষি ভাইরা করেন, অনেক মা বোনেরা কাজ করেন, মাঠে না গেলে সেগুলো বোঝা যায় না। তো আমরা তো ভাত অর্ডার দিই, খেতে শুরু করি সেই বড় লোকই চালে আর কি। প্রোডাকশন যারা করেন তাদের যদি কখনো গিয়ে দেখেন যে কত কষ্ট তাদের করতে হয়, তাহলে একটা ভাত ফেলার আগে না 10 বার চিন্তা করবেন, যদি আপনার মধ্যে 1% বিবেক থাকে, কত কষ্ট করতে হয়। তো খুব সাবধান তারা। সামান্য মেঘ দেখলে নিজেদের সেফ শেল্টারে নেবেন, আগে প্রাণ তারপরে কাজ। তাতে যদি সামান্য পয়সার ক্ষতিও হয় সেটা মেনে নেবেন, কারণ ইকোনমিক লস এখন আছে এমনিতেও। আর আরেকটা জিনিস অংশে বলবো, যারা ভেহিকেল চালান বিভিন্ন রকম, যাদের লং ডিস্টেন্স যেতে হয়, একটু পাহাড়ি পথ উপর নিচে আছে, তারা কিন্তু সাবধানে ভেহিকেল চালাবেন। বা এমন জায়গা দিয়ে চালাচ্ছেন যেখানে পাশে খাদ থাকতে পারে, নদী থাকতে পারে, বা ধরুন পাহাড়ি রাস্তা, তারা কিন্তু ভীষণ সাবধান। বা ধরুন ব্রিজ খুব একটা সুগঠিত অবস্থায় হয়তো বর্ষার কারণে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু খুব আস্তে চালাবেন, স্পিডকে কন্ট্রোল করবেন। মঙ্গল যত পাওয়ারফুল হতে থাকে, নেগেটিভ তত বেশি, অধিকাংশ ক্ষেত্রে তত আমাদের গতির ওপরে নিয়ন্ত্রণ রাখতে হয়। মঙ্গল রিপ্রেজেন্টস দ্য গতি, আর শুক্র হচ্ছে তার কারুকার্য। দুটোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ রেখে চলবে। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিই। অগ্নিকারক যে লগ্ন আছে, মেষ, সিংহ এবং ধনু, এই 3 রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে প্রথম বলি ডিসিশন মেকিং এবিলিটিকে স্ট্রেনদেন করবেন। হঠকারিতা বা এমন কোনো প্রেশারে কোনো ডিসিশন নেবেন না, তেমন হলে সেটাকে রিভিউ করবেন। বা ধরুন কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করবেন, বিশেষত সেটা যদি অন্তত 5-10 বছরের ক্ষেত্রে কোনো বড় ডিসিশন হয়ে থাকে, তাহলে অবশ্যই মানি ম্যাটার আছে, কোনো প্রপার্টি রিলেটেড ম্যাটার আছে, তাহলে কিন্তু অবশ্যই চিন্তা করে তারপরে কাজ করবেন, না হলে লস হতে পারে। সেই রিগার্ডিং লস মানে শুধু ইকোনমিক লস নয়, অনেক রকমের মানসিক বা অনেক রকম সামাজিক ক্ষতিও কিন্তু এক্ষেত্রে হওয়ার প্রবণতা থাকতে পারে। যাদের ধরুন অনেক দৌড়ঝাঁপ করে যানবাহনে উঠতে নামতে হয়, তারা কিন্তু একটু সাবধান এই সময়টাতে। খেয়াল রাখবেন নিজের চলাফেরার উপরে, নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাড়ির যে ধরুন লোকাস স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু মেনটেন করবেন না প্রপার ওয়ে। চেষ্টা করবেন সম্পর্ক যদি খুব কটু হয়ে যায়, তাহলে কথা বলাটা বন্ধ করে দেবেন, কিন্তু ছেদ করবেন না, তাহলে কিন্তু সেই ছেদরা সামনের বছর অন্তত এপ্রিলের 3rd উইক অবধি চলতে থাকবে। সে ব্যাপারে সাবধানতা নেবেন। অফিসে ইনসাবঅর্ডিনেশনে কখনো যাবেন না, যে যেখানে কাজ করুন না কেন। ইভেন বিজনেস পার্টনারের ক্ষেত্রে কোনো রাইভেলরি বা এরকম কিছু, এই ধরনের কোনো চিন্তা ভাবনা, একে কাটিয়ে আমি একটু বেশি এগিয়ে যাব, এরকম ধরনের স্বার্থপর চিন্তা ভাবনা কিন্তু থেকে বিরত থাকবেন। প্রচণ্ড ধরনের এরকম কুচিন্তা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে খারাপ দশায় থাকলে বেশি, এবং শনি যদি ছকে কোনোভাবে দুর্বল থাকে বা ধরুন ম্যালপোস্টেড থাকে, ম্যালকনজাঙ্ক্ট থাকে কোনোভাবে, তাহলে কিন্তু এই ধরনের কুচিন্তা আসার সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন রকম ধরুন নেশা সেবন করা, মানে যেগুলো বাজার প্রচলিত আর কি, অবৈধ নয়, তারা কিন্তু খুব সাবধান, কারণ ডাইজেস্টিভ ট্র্যাকে কিন্তু সমস্যা আসতে পারে। গরম খাবার গরম খাবেন, ঠান্ডা খাবার ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন, নাহলে সেখান থেকেও সমস্যা আসতে পারে। সাডেন অ্যাঙ্গার কিন্তু পরিস্থিতিকে আপনার বিরুদ্ধে নিয়ে যেতে পারে কথাবার্তার মধ্যে, সেটা যে কোনো জায়গায়, পারিবারিক থেকে অফিস, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে।
আর হাইপার টেনশন বা সেই রিগার্ডিং কোনো সমস্যা যদি থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা বোন ম্যারো রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃদ্ধিকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, তাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনাদের 5-9 কম্বিনেশনের মধ্যে 1-5-9 কম্বিনেশনের মধ্যে শুক্র কেতুর অবস্থান রয়েছে। তো ভেরি কেয়ারফুল, স্পেশালি ধরুন আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া বা ধরুন সিদ্ধান্তকে প্রপারলি ম্যাচিউরড করার জন্য বিভিন্ন রকম পন্থা পদ্ধতির অবলম্বন করানো, বা ধরুন রেস্টলেস হয়ে যাওয়া, কোনোভাবে রেস্টলেসনেস কন্ডিশন তৈরি হওয়া, সেগুলো থেকে ভেরি কেয়ারফুল। শান্ত থাকবার চেষ্টা করুন। কাজ এখন খুব দ্রুততার সাথে কোনো কাজই হবে না, অন্তত ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত কোনো কাজ খুব র্যাপিড মোমেন্টে যদি হয় তাহলে বুঝবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভও হওয়ার প্রবাবিলিটি থাকতে পারে, বা কাজটা আপনার নাও হতে পারে। সুতরাং কাজকে আস্তে হতে দিন, তাহলে সেটা অনেকটা ফলপ্রসূ হবে সেই দিক থেকে। নতুন চাকরির যোগ আছে, বুধ ডাইরেক্ট হয়ে মোটামুটি 1 ডিগ্রির কাছাকাছি সিংহ রাশিতে চলে গেলেই দেখবেন নতুন কাজের জায়গা বা ধরুন কিছু ফাইন্যান্সিয়াল স্লাইড গেইন সেগুলো কিন্তু হওয়ার যোগ আছে, কিন্তু বড় চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি না যদি সেরকম দশাগত সিচুয়েশন না থাকে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা সাময়িক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে বা অনেক টাকা পয়সা আটকে থাকতে পারে কোনো কারণে, যেটা নর্মাল কথাবার্তার দ্বারাই চেষ্টা করবেন সেটা আদায় করার। এমন কোনো কথাবার্তা বা উত্তেজনা বা খুব ক্রোধ হয়ে গিয়ে আপনাকে দেখে নেব এরকম ধরনের কথা, এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন, নাহলে কিন্তু সমস্যা আপনার দিকে ঘুরে আসতে পারে। কেয়ারফুল। এই জাংচার কিন্তু বেটার নয়, বৃহস্পতির দৃষ্টি আছে এর উপরে, বৃহস্পতি কেতুর ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়, শুক্রটাকেও কিন্তু বাড়িয়ে দেবে। কেতুর ক্ষমতাকে সে নেগেটিভলি বাড়াবে, শুক্রের ক্ষমতাকে পজিটিভলি বাড়াবে, তো আলটিমেটলি দুজনেই এনহ্যান্সড হবে এখানে পাওয়ার। এবং বৃহস্পতি এখন যে ডিগ্রিতে আছে অন্তত 20 সেপ্টেম্বর পর্যন্ত যে ডিগ্রিতে থাকবে, তাতে কিন্তু এই ক্ষমতা দুজনেরই বাড়ানোতে, মানে শত্রুর হাতেও ওয়েপন দেওয়া হচ্ছে, বন্ধুর হাতেও ওয়েপন দেওয়া হচ্ছে, আলটিমেটলি ওয়্যারটা কিন্তু ডিভাস্টেটিং হয়ে যাবে। তো কেয়ারফুল, জিনিসকে হাতের বাইরে যেতে দেবেন না, চেষ্টা করবেন ব্যাপারটাকে সমঝে রাখার। গল ব্লাডার বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ভেরি কেয়ারফুল, বা ধরুন রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা, রিউমেটয়েড সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, সেগুলো যদি থাকে, কোনো সমস্যা বেশি দেয়, চিকিৎসকের পরামর্শ নেবে। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, আমাদের তুলা এবং ধনু, ক্ষমা করবেন, এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই এই গোচর কিন্তু মোটের ওপরে একটু নেগেটিভ ফল প্রদান করবে। কীরকম নেগেটিভ? সেটা হচ্ছে এমন কিছু জায়গায় এক্সপেন্ডিচার হতে পারে যেটা কিন্তু কাম্য নয়। অর্থাৎ আপনি হয়তো ভেবেছেন আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কোনো মেডিক্লেম করার দরকার নেই, তিনি হয়তো ভালোই আছেন, পরে করবে, হয়তো দেখা গেল ঈশ্বর না করুন সেই মানুষই এ সময় শরীর অসুস্থ হলো, তো সেই নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, না থাকলে করিয়ে নিন, বা যতই হোক প্রিকশনারি মেজার নিন। বা সাডেন কোনো জিনিস, কোনো ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রে হঠাৎ এত ব্যয় হতে পারে যে ব্যয়টা কিন্তু আনএক্সপেক্টেড। হয়তো আপনার ঘরের এয়ার কন্ডিশন মেশিন খারাপ হয়ে গেল এবং আপনার সেটা নেসেসিটি আছে, আপনাকে কিনতে হলো, তো হঠাৎ করে ব্যয় বাড়িয়ে দিল, আনএক্সপেক্টেড ব্যয় কিন্তু ঘটাতে পারে। ইলেকট্রনিক্স গেজেটের ক্ষেত্রে হতে পারে, আপনার ল্যাপটপ হয়তো ডেটা রিট্রিভ করতে পারছেন না, এরকম ধরনের ব্যয় হলো, মোবাইল হারিয়ে গেল। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম বিপদ হতে পারে, অনলাইনে যারা ট্রানজাক্ট করেন এ সময়, সেটা থেকেও সাবধান থাকবেন। কোনোভাবে আপনার স্পাউসের সাথে, পুরুষ মহিলা যেই হন না কেন কাউন্টার পার্টে, তো কোনোভাবে কিন্তু সম্পর্কের জন্য অবনতি না হয় চেষ্টা করবেন। এবং শুক্র যখন কন্যার ঘরে প্রবেশ করবে, আপনার ক্ষেত্রে কিন্তু কিছু
ধরুন এমন কিছু লিউক্রেটিভ প্রপোজাল আসতে পারে আপনার ক্ষেত্রে, আপনি হয়তো ভাবতে পারেন সেটা নিলে ভালো হতে পারে। ধরুন কোনো প্ল্যান আসলো, কোনো বিজনেস প্ল্যান, এখানে ইনভেস্ট করুন, এটা করুন, সেটা করুন, যাই করবেন সেটা সেই সংক্রান্ত অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপর করবেন, তাহলে সেটা অনেকটা বেটার ফল প্রদান করবে, নচেত কিন্তু লস হতে পারে। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলে দিলাম, যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা রয়েছে কোনো রকম, আমি এর বেশি আর ব্যাখ্যানে যাব না, তারা কিন্তু সাবধান, ওষুধ খান। ইভেন যাদের থ্যালাসেমিয়া জাতীয় সমস্যা আছে, বিশেষত ছোট বাচ্চাদের, তাদের পিতামাতা কিন্তু চেষ্টা করবেন, খুব দুঃখজনক ঘটনা, তো ব্লাডের যেন ঠিকঠাক মতন যোগান থাকে। যদিও গ্রীষ্মকালে একটু যোগানের ক্ষেত্রে ঘাটতি হয়, এই সময়টা হয় না, কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ আছে, তার ফলে বাচ্চাটি যেন কষ্ট না পায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিলেটেড প্রবলেম আছে, বা ধরুন ম্যানিনজাইটিস সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে হাড়ের কোনো ক্ষয় রোগ রয়েছে, কার্টিলেজের সমস্যা রয়েছে, বা ধরুন হাত পায়ের কোনো অংশের পূর্ণাঙ্গ গঠন রিলেটেড সমস্যা রয়েছে, এবং যারা নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকেন, যাদের ধরুন জেনেটিক কোনো প্রবলেম, যেমন ডাউন সিনড্রোমের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই যত রকম প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে এই সময়টা, চিকিৎসক যেরম বলবেন সেটা কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন, নিজে চিকিৎসক হওয়ার চেষ্টা করবেন না। আর যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা এই রিগার্ডিং সমস্যা রয়েছে, অতিরিক্ত হাইপার টেনশন, কথা বলতে বলতে অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া, ব্লাড প্রেশারের সমস্যা, তারাও কিন্তু চেষ্টা করবেন ইনসিডেন্টটা থেকেই নিজেকে অ্যাবস্টেইন রাখা, বা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে জলকারক রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের বলে দিই এই সময়ে কিন্তু নিজেদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সময়, নিজের পেশেন্স যেন কোনোভাবে ব্রেক না করে। অনেক রকম সার্কামস্ট্যান্স আপনার বাইরে তৈরি হবে, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটা আপনার স্পাউসের মধ্যে দিয়ে হতে পারে, সেটা আপনার জব প্রফেশন যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ আমাদের যত সমস্ত প্যারামিটারের সাথে আমরা যুক্ত রয়েছি মেটেরিয়াল, এই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। ইভেন বাড়িতেও যাদের ক্ষেত্রে ধরুন ভৌমদোষ আছে, বাড়ি প্রপারলি বাস্তুভাবে তার গন্ডগোল রয়েছে, যারা সেই রিলেটেড জিনিসগুলোকে প্রপারলি চেক আপ করাননি, বা কোনোদিন ছকের সাথে মিলিয়ে বাড়ি তৈরি করেননি। অনেক সময় বহু মানুষ ফ্ল্যাট ক্রয় করে নেন, তারপরে বলেন যে দাদা এখানে সমস্যা হচ্ছে, তো পরে গিয়ে সেটা আমি নিজে দেখেছি সেখানে সমস্যা রয়েছে অলরেডি। অনেকে বলেন যে সেখানে করা যায় না কেন। বাস্তু একটু জাস্ট বলে দিয়ে প্রসঙ্গে, বাস্তু মানে যেখানে বাস করা যায়, তো যেখানেই বাস করবেন সেখানেই কিন্তু সেই রিগার্ডিং জায়গাকে দেখতে হবে, সেটা আপনার বসবাসের জন্য কতটা অপরিহার্য। দেখবেন প্রত্যেক পশু পাখি তাদের ন্যাচারাল ইনস্টিংক্টের দ্বারা এমন জায়গায় বাসা নির্মাণ করবে যেটা তারা সেখানে থাকতে পারে, বা তার পরবর্তী প্রজন্ম সেখানে সৃষ্টি হতে পারে, সেই সংক্রান্ত জায়গাটা কিন্তু তারা অলওয়েজ মেনটেন করে। কিন্তু মানুষ কিন্তু অনেক সময় সেটা ধরুন করেন না, তার ফলে তার বিভিন্ন রকম ছকেও যদি তার প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই হয়, এটা মিউচুয়ালি। ছকে প্রবলেম হলেই আপনি ওই রাস্তায় পা দেবেন, আর ওই রাস্তায় পা দিয়েছেন মানে আপনার ছকে গন্ডগোল আছে, যেদিক থেকেই যান বিষয়টা এক। তো সেই রিগার্ডিং যদি দেখেন যে কারোর সমস্যা রয়েছে, তাহলে কিন্তু এই সময়টা খুব সাবধানে কাটাবে। কোনো রকম পরিবারের মধ্যে এই সময় কিছু অ্যাড অন করা বা কিছু সাবস্ট্র্যাক্ট করা কোনোটারই চেষ্টা করবেন না এ সময়, খুব নেসেসিটি না থাকে। মনে করুন আপনার একটা বড় ফ্রিজের দরকার, আপনার ছোট ফ্রিজ, তো 15-20টা দিন চালিয়ে নিন, এমন বিরাট কোনো ব্যাপার নয়। 15-20 দিন বাদে কিনবেন। যদি কোনো ওষুধপত্র বা রিগার্ডিং কিছু বাচ্চার কোনো
খাবার দাবার রাখার কোনো প্রয়োজন না পড়ে। খুব নেসেসিটি না থাকলে এ সময় কিছু যোগ বিয়োগ করবেন না, আর শান্তি বজায় রাখবেন। আমি কিন্তু বারবার বলছি, ধৈর্যের পরীক্ষা দেওয়াটা এই সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে, যেখানেই কাজ করেন সেখানে কিন্তু একটু আনকমফোর্টেবল সার্কামস্ট্যান্সেস তৈরি হবে। একমাত্র যদি সেলফ এমপ্লয়েড না হন, সেখানেও যদি দেখা যায় যে আপনার কোনো কর্মচারী আছেন যিনি আপনার নির্দেশ পালন করে আপনার অফিস বা সেগুলোকে মেনটেন করেন, সেখানেও কিন্তু একটা কনফ্রন্ট তৈরি হবে। অর্থাৎ যেখানেই দুটো ডিফারেন্ট ক্যারেক্টার থাকবে সেখানেই ছোটোখাটো সমস্যা তৈরি হওয়ার জায়গা রয়েছে। কোনোভাবেই মেন্টাল যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকে সেটা কিন্তু এনফোর্সড হবে না। তো সেই কারণে খুব শান্ত থাকবেন, স্থির থাকবেন। দেখবেন বেশি দিনের নয়, খুব অল্প দিনের গোচর। মোটামুটি শুক্র 25 ডিগ্রি ক্রস করে গেলেই ও ভালো ফল দেওয়া স্টার্ট করবে। এই ঘরের নেগেটিভিটি থেকে অনেকটাই ও মানে অ্যাবস্টেইন হয়ে যাবে, রিফ্রেইন হয়ে যাবে এখান থেকে। তো এটা একটা পজিটিভ দিক। আর ভেহিকেল কেনা বা সেই রিগার্ডিং কোনো কিছু, সেগুলো থেকেও যাই করবেন না কেন এই সময়টার পরে গিয়ে কাজ করবার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস বলে দিই, যাদের হার্টের ক্ষেত্রে কোনো আগে থেকে প্রবলেম আছে, বয়স কম বেশি যেরমই হোক, ছোট বয়সেও হাইপার টেনশন, বা এখন বাচ্চা ছেলেমেয়েরাও আমি দেখেছি প্রেশারের ওষুধ খায়, হাইপার টেনশনের ওষুধ খায় বিভিন্ন রকম, তো তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ করে তারপর এগুলো খাবেন। বা এর ডোজ বাড়ানো কমানো এগুলো নিজেরা কিন্তু যদি সেই পেশায় না হন তাহলে কিন্তু ভুলেও করতে যাবেন না, গন্ডগোল হয়ে যেতে পারে। এবং বাড়ির গার্জিয়ানদেরও বলবো সে ব্যাপারে সদর্থক ভূমিকা রাখার। বা পা রিলেটেড জায়গায় অর্থোপেডিক মাসল সেই রিগার্ডিংয়েও কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন। এবং যারা একটু বেশি হিল পড়েন, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা কিন্তু একটু বেশ সাবধানে ফুটস্টেপ যেটা আছে সেটা ফেলবেন, বা ফিট রিলেটেড জায়গাকে নজর রাখবেন। যাদের ক্ষেত্রে জন্মগতভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা সেই রিগার্ডিং, বা এই সময় প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, ধরুন মাঝামাঝি জায়গায় রয়েছেন, চিকিৎসকের যে নির্দেশ আছে সেটা একদম বেদবাক্যের মতন প্রয়োগ করবেন জীবনে। কোনোভাবে নিজের কোনো অতিরিক্ত করবেন না, বারবার বলছি, তাহলে কিন্তু সমস্যা অনিবার্য হবে। অ্যাস্ট্রোলজারের কথা 95% লোকই শোনে না, আমি সেটা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। বাইরে বেরিয়ে সে তার নিজের বুদ্ধি খাটাবে, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটা করবেন না। অন্তত মেটেরিয়াল জায়গাটা মেটেরিয়ালি ইউজ করতে শিখুন ভালোভাবে। আর ছোটোখাটো প্রশ্নের জন্য সবসময় ফোন করবেন না, তেমন হলে SMS করবেন, একটু দেরিতে হলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। ভয়েস ক্লিপ দিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। নমস্কার।